মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ১০। লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। নিশ্চল মুগ্ধ। বড়সড় দেহটা চিৎ করে পড়ে আছে মেঝেতে, চোখ দুটো নিবু নিবু, হাত দুটো ছড়িয়ে আছে দুদিকে। এক হাতে মুঠোয় এখনো চেপে রেখেছে হৃদয়ের শূন্য শিরিষটা। বুকের ওঠানামার গতি ক্রমশ কমছে যুবকের, কমছে বাদামি চোখ জোড়ার পলক ফেলার ইচ্ছে, ভয়ানক জীবনের এহেন শান্তশিষ্ট ভাবখানা। দেহ বোধহয় বেশ অবিশ্বাস্য। সেবার ঘুমাতে যাচ্ছে, বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা হুটহাট। জ্বালাতনগুলো যেন এখন আর ভরকাচ্ছে না তাকে, মস্তিষ্ক ধীরে ধীরে ফাঁকা লাগছে তার। একটা সময় চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি, নিঃশ্বাসের গতি বাড়ল বেশ। ঘুম জড়ানো চোখ দুটো কোনো রকম টেনে টুরে খুলছে মাহি। গাটা কেমন যেন ম্যাজম্যাজ করছে, মাথাটা যে কি ভাল লাগছে। মনে হচ্ছে পুরো শরীরটার তুলনায় আপাতত বোধহয় মাত্রাই বেশ ওজনের। মাহি কাতরাতে কাতরাতে হালকা নড়ে চড়ে উঠে বসার প্রয়াস চালাতেই চোখ মুখ কেমন কুঁচকে গেল তার, সর্বাঙ্গ জুড়ে অসহ্য ব্যথা। আজ গলা দিয়ে স্বর বেরোলো না বলাই চলে। মাহি কিয়ৎক্ষণ থ মেরে বসে রইল বিছানায়। পরক্ষণে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে অবশেষে শোয়া থেকে উঠে বসল। মাথাটা অসৎ ভোঁতা যন্ত্রণায় কুতরাচ্ছে যেন। দুহাতে মাথা দুপাশ সজোরে চেপে ধরে মনে মনে ভাবল, বোধহয় শাওয়ার নিলে কিছুটা ভালো হবে। এহেন যন্ত্রণা, তাই সে ভাবা সেই কাজ। সমস্ত শরীর অসহনীয় যন্ত্রণা, ব্যথা নিয়ে মাহি পা রাখলো মেঝেতে। তবে এক মুহূর্তে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কেমন। গতকাল রাতেই না পুরো মেঝেতে কাচের বোতল, চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাহলে এখন পুরো মেঝে এমন ঝা তকতকে হয়ে গেল কিভাবে? মাহি এক মুহূর্ত মৌন থেকে পরক্ষণে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবল, হয়তো মেডেনদের মধ্যে কেউ একজন এসে পরিষ্কার করে গিয়েছে, হয়তো সে ঘুমিয়েছিল বিধায় টের পায়নি। মাহি আর ভাবল না। এমনই মুহূর্তে মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণা, তারপর অমন উটকো ভাবনা চিন্তা। অত সব ভেবে চিনতে তার কি লাভ শুনি? মাহি মুখ বাঁকিয়ে নিজ ভাষায় রয়েসরে পা দুটো কোনো মতো দাঁড়িয়ে ধীরে ধীরে এগোয় ওয়াশরুমের দিকে। গায়ে জড়ানো মোটা সিকেন্টিক কাপড়ের পায়জামা জ্যাকেট, মুখে ঢাকা হাসপাতালের মাস্কে, মাথায় কালো ক্যাপ, হাতে পায়ে মোটা মোটা গ্লাভস, বড় বড় স্ট্যান্ড আর মোপার হাতে নিয়ে ঘষে ঘষে লিভিং রুম পরিষ্কার করছে কেউ। একাধারে পরিষ্কার করে যাচ্ছে ৫ জন পুরুষ মেইডেন। গায়ে এত রাক্ষকচক থাকলেও প্রত্যেকটার বদনখানি কেমন ঝকঝকে দেখা যাচ্ছে, কেননা পায়ের তলায় থাকা কাচের মেঝের নিচে আস্ত এক সুইমিং পুল, যেখানে স্বচ্ছ পানিতে ডুবছে মাংসাশী হাঙরগুলো। গতকাল একজনকে আস্ত গিলে খেয়েছে এদের, তাও যেন স্বাদ মিটছে না মনের। ওপরের মানুষগুলিকে দেখে তারা কেমন দাঁত বের করে বাঁকা হাসছে, এইটুকুই। যতবার নজর পড়ছে ততবার গা শুদ্ধ লাঠিসোঁটা সব যেন কাঁপছে বেচারাদের। তবুও তারা অসহায়। রক্তাক্ত মেঝে ঠিকমতো পরিষ্কার না করলে দেখা যাবে তাদেরকে না আবার হাঙরের খাবার বানিয়ে দেওয়া হয়। লিভিং রুমের লাউঞ্জের একপাশে বুকের সাথে দু হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে সিড। মুখটা কেমন গম্ভীর চিন্তায় নিমজ্জিত বেচারায়, চোখ দুটো বোধহয় এক জায়গায় স্থির। এরকম লিভিং রুম স্পেসে আগমন ঘটে মেইডেনের। অদূরের সিটের অমন গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খানিকটা এগিয়ে এসে সিঁড়ি বেয়ে দুধাপ নিচে নেমে এলেন। কোনরূপ কথাবার্তা ছাড়া নিঃশব্দে সিটের পাশাপাশি এসে দাঁড়িয়ে খেয়াল করলেন সিটের তেমন হেলদোল নেই। মেহেডেন দ্রুত বুড়ো গোটালেন, আলতো করে এক হাত উঁচিয়ে রাখলেন সিটের কাঁধ বরাবর। এদিকে কাঁধে কারো শীতল স্পর্শ টের পেতেই হকচকে ওঠে সিট। ভরকায় তাকায় পাশে, সম্মুখে মেডেন ইরাকে দেখে ছেলেটা কেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে। চোখ বুজে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ায়, ও তুমি? আমি আরো ভাবলাম মনস্টার, তাই তো। ঠোঁটের আগায় এসে থমকে যাওয়া শব্দটা মেডেনের মুখ থেকে শুনে স্মিত হাসলো সিড। হালকা ঠোঁট কামড়ে আঙ্গুল উঁচিয়ে সামান্য চুলকে নিল নিচের ললাটের এক পাশ। সমান সময় দিয়ে জানালো, ওই আর কি। মধ্যবয়সী মেডেনের কেমন যেন ঠোঁট পিষে হাসতে মনে চাইলো। পা দুটো হালকা নড়িয়ে সোজা দাঁড়িয়ে পর মুহূর্তেই পা দুটো বুকের সাথে বেঁধে কেমন রহস্যময় কণ্ঠে বলল, ইদানিং মনে হচ্ছে মনস্টারকে একটু বেশি ভয় পাচ্ছ। কই, আগে তো মনস্টারের হিংস্রতায় এত ভয় পেতে না। সিট মৌন রইল কিছুক্ষণ। কর্মকর্ত মেয়েদের পানে ঠাই তাকিয়ে থাকতে হঠাৎ মেহেডেনের মুখ শুনল আরেক বাক্য, মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? কথাটা শুনতেই পুরো বদন জুড়ে যেন ঝংকার বয়ে গেল সিডের। বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা কেমন ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলল। এদিকে তার এহেন অবস্থা
ঠিক ওই আর চোখে খেয়াল করলো মেয়েদের হালকা এসে আলতো করে সিটের পিঠে হাত রেখে বিজ্ঞান ন্যায় শুনতলেন। যাকে একবার মনে ধরে তাকে এত সহজে হাতছাড়া করতে যাচ্ছ কেন সিট? আমি তোমার চোখে স্পষ্ট দেখছি মেয়েটার প্রতি অবাধ মায়া। শুকনো ঢোক গিলল সিট, ঠোঁটের ফাঁক দিয়ে নিঃশ্বাস ফেললো ক্রমশ। সে মেডেনের দিকে না তাকিয়ে মোটা হয়ে আসা কণ্ঠে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল থাকবে, এটাই তো স্বাভাবিক মেডেন। তাই বলে এই কৌতূহলকে আমরা ভালোবাসা কিংবা সবচেয়ে বেশি কিছু দিতে পারি না। কথাটা বলে সিট উদ্যত হলো চলে যেতে। দু কদম বাড়াতে পেছন থেকে ভেসে এলো মেডেনের ধীর কণ্ঠ। তাহলে ও কাঁদলে তোমার চোখ থেকে পানি পড়ে কেন? কাল রাতে যখন মনস্টার ওর ওপর নির্মম অত্যাচার করছিল, তখন তুমি কক্ষের বাইরে মেঝেতে বসে পাগলামি করছিলে কেন? কেন কাঁদছিলে নিঃশব্দে? চলন্ত পা দুটো থমে গেল সিটের। শরীরটা এক মুহূর্তের জন্য যেন হয়ে গেল অসর। মেডেন হাসলেন, ধীর কদমে এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে সিটের কণ্ঠ খাদে নামিয়ে ফের বললেন, যদি ভালোই না বাসো তাহলে রোজ সকালে মেয়েটার ঘরে জানালার দিকে ঢুকে তাকে অনিমেষে চোখে দেখো কেন সিট? এবার আর নিজেকে শক্ত মুখোশে ধরে রাখতে পারলো না সিট। ছলছল নয়নে ঘাড় বাঁকিয়ে তাকালো মেইডেনের পানে। সময় নিয়ে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এসব মনসা এখানে তুলবেন না মেইডেন। সে আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য ওই মেয়েটাকে বিন্দুমাত্র ক্ষতি করুক তা আমি কখনোই চাই না। তাই প্লিজ। মেয়েডেন এক মুহূর্ত নীরব চোখে তাকিয়ে রইল কেবল। তার চোখ দুটো হাজার প্রশ্ন, তবে সিটের অমন করুণ কণ্ঠে পিঠে তার আর প্রশ্ন করা সাজালো না। সিট আরো দাঁড়ায়নি এক মুহূর্ত। তৎক্ষণাৎ তৎক্ষণাৎ নিজের ছলছল চোখ দুটো লুকিয়ে প্রস্থান ঘটালো লাউঞ্জ থেকে। ইরা পেছন থেকে চেয়ে রইল শুধু অনিমেষ বিড়বিড় করে আওড়ালো, একজন মেয়েকে মেরে শান্তি পায় আর একজন মেয়েটার ব্যথা অনুভব করে লুকিয়ে কাঁদে কেটে কি শান্তি পায়? আশ্চর্য। পেন্ট হাউসে বক্সিং ক্লাব, শক্তপোক্ত প্রাঞ্চে ধূপধাপ শব্দ, দুটো যেন পুরো ঘরময় ঘুরছে। দুহাতে বক্সিং গ্লাভস, উদম পেটানো শরীরে ঘামের তীব্র উপস্থিতি, একের পর এক জোরালো প্রাঞ্চের ভারে নুয়ে যাচ্ছে প্রাঞ্চিং ব্যাগ। তবুও থামছে না যুবক, এক অদম্য রূপকথায় নিজের সকল রাগগুলো যেন একাধারে মিটিয়ে দিচ্ছে সে। এদিকে ক্লাবের কাচের তৈরি দরজাটা দিয়ে মাত্র ঢুকলো ইন্ডুইন। চোখে মুখে তার সে কি উদ্বিগ্নতা। সে গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের মাঝখানে। ব্যগ্র কণ্ঠে জানালো, মনস্টার, আমাদের দুইটা শিপমেন্ট আটকে দেওয়া হয়েছে। ব্যাস তক্ষুনি থমকালো মুগ্ধের চলন্ত হাত। ঘন ঘন নিঃশ্বাস ফেলে যুবকের এসে ঘাড় বাঁকিয়ে তাকালো এক পলক। এডউইন সঙ্গে সঙ্গে ততস্থ হয়ে দাঁড়ালো, দেখলো মুগ্ধ নামক মনস্টারের কঠিন মুখবয়ব। সুদর্শন মুখটা কেমন যেন লাল হয়ে গেছে। তা আদৌ রাগের বশে নাকি অন্য কোনো কারণে কে জানে। তার ঘামাক্ত ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে ঘামের কোনা। ঠোঁটের কোণে আচমকায় ফুলে উঠেছে তার চিলতে খুরু হাসি। এডউইন থমকায়, মনসারেহীন খুরু হাসি গলা শুকিয়ে আসে তার। বেচারার গলা যেন কাঠ হয়ে গেছে শুকিয়ে। সেখানে একটা শুকনো ফাঁকা ঢোক গিলে নিল, চোখ দুটো অন্যত্র সরাতে খেয়াল করে পাঞ্চিং ব্যাগ থেকে চুইয়ে পড়ছে লাল তরল। এডউইন হতভম্ব, পাঞ্চিং ব্যাগ থেকে হঠাৎ করে এসব কি পড়ছে? এদিকে তার ভাবনার মাঝে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ ততক্ষণে রিংয়ের পানে এগিয়ে এসেছে। ধারালো দাঁতের সাহায্যে একটানে বোতলের গ্লাভসটা খুলে পরিবেশে লম্বা লম্বা লাফে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো রিং থেকে। ঘটনা আকস্মিক হয় হকচকিয়ে যায় এডউইন। স্তরিত পিছনে যায় দু কদম। মুগ্ধ তার পানে কোনো রূপ দৃষ্টিপাত না করে উল্টো মুখভয় শক্ত করে রেখে সীসা টানতে টানতে দাম্ভিকতা বজায় রেখে চলে গেল ক্লাব থেকে। এডউইন তখনই সুযোগ পেয়ে ছুটে গেল বক্সিং রিংয়ে। দৌড়ে এসে ব্যাগ্র হাতে পাঞ্চিং ব্যাগটা খুলে মেঝেতে লুটিয়ে পড়লে এক ভিনদেশি যুবকের থেতলে যাওয়া বিধ্বস্তি শরীর। এডউইন এবার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেছে। এই ছেলে ওই গাড়টা না, যে কিনা গতকাল রাতে সমুদ্রের বর্ডারে মনস্টার শিপমেন্টটা আটকে দিয়েছিল। কিন্তু তাকে মনস্টার কোথায় পেল? আর তার বলার আগে মনস্টার এর খবর পেল কিভাবে? এডউইন ছেলেটার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল। নিচের ব্যথাটা ওপর মহা আফসোস করতে করতে নিজেকেই শুধালো, তোমার আরো ফাস্ট হতে হবে এডউইন। জানালার পাশে কাউচে গায়ে এলিয়ে বসে আছে মাহি, মুখবয়ে তার বিষাদময় ছাপ স্পষ্ট। খোলা চুলগুলো বাতাসে উড়ছে রীতিমতো। তার দৃষ্টি আপাতত অদূরে চেরি ব্লসম বাগানে। বাতাসে মৃদু দুলছে উড়ছে ফুলগুলো। পুরো বাগানের জমিন ছেয়ে গেছে যেন
ফুলের সৌন্দর্যে মাহির মন টাকুপাকু করছে। অত সুন্দর বাগানটা একটু খালি পায়ে হাঁটতে, চেরি ব্লসম ফুলগুলো একটু খানি ছুঁয়ে দিয়ে দেখতে। তবে মনের অত বড় স্বাদ কি আর এত সহজে পূরণ হয় নাকি? চারপাশে হাজারো দৃষ্টিনন্দিত সৌন্দর্য থাকতেও তার কি আর যাবার সাথী আছে? নিচের এহেন অসহায়ত্ব পরিস্থিতির কথা মনে পড়তে তাচ্ছিল্যের হাসি আসলো মাহি। কেন সে এত দুর্বল হলো? কেন একটু শক্তিশালী হলো না নিজের জন্য? কেন পারছে না মরে যেতে? কেন যে বড্ড ভীতু সে? এতটাই যার করুণ, বহুবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে প্রতিবার। মাহির বুক চিরে আচমকায় বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। মস্তিষ্ক চলছে হাজার কথা। বাড়ির মানুষগুলো এখন কেমন আছে? তারা কি তাকে মনে করছে? ওহি কেমন আছে? সে কি এখনো আগের মতোই রাগ গোসা করে? মাহির বুক ভার হয়ে এলো বাড়ির চিন্তায়। চোখ দুটোর কর্নিশ ভরে এলো অশ্রুতে। ঠিক তখনই দরজা দিয়ে প্রবেশ করলো মিলা। হাত একখানা বড়সড় ট্রে, সেথায় সাজানো বাহারি ফলের বাহার। মিলা ঘরে ঢুকে কেমন উচ্চ কণ্ঠে আওড়ালো, হেই মুনলাইট, দেখো কি এনেছি তোমার জন্য। এগুলো আমাদের বাগানের ফ্রুটস, ভীষণ টেস্টি, একটু খেয়ে দেখো। মাহি আশ্চর্য বনে গেল যেন। সে কেমন হতবাক চোখে তাকিয়ে রইল মিলার পানে। মিলা গদগদ হয়ে এগিয়ে আসছে তার ওই দিকে। মুখ দিয়ে কি সুন্দর হাসি বের হচ্ছে, অথচ এ কদিনে মেয়েটাকে একবারও হাসতে দেখেনি মাহি। যতবার দেখেছে ততবারই কেমন ততস্থ থাকতো ভয়ে। তবে আজ দেখো কি প্রাণবন্ত দেখাচ্ছে তাকে। মিলা হাসির মুখেই মাহির পায়ের কাছে এসে বসতে চাইলে মাহি তক্ষুনি নিজের পা দুটো গুটিয়ে নিল। মিলা তেমন গা করল না এহেন কাণ্ডে। ঠোঁটের কোণে আচমকা হাসি ধীরে ধীরে যেন হাতে টেটা নামিয়ে রাখলো দুজনার মাঝে। নিচে উদ্যত হয়ে ব্লুবেরি তুলে নিয়ে মাহির পানে এগিয়ে নিয়ে বলল, নাও খেয়ে নাও। মাহি হতবাক হয়ে ঠিক তুলে নিল ব্লুবেরিটা। এদিকে মিলা তাকে আরেকটু অবাক করে দিয়ে ব্লুবেরি তুলে মুখে পড়তে লাগলো নিজের। গালের পাশে অন্যান্য স্বাদের ফলটা চিবোতেই মাহি তারা দেখিয়ে বলল, খাচ্ছ না কেন? খাও খাও, ভীষণ মজা। মাহির ওপর নিজ মাথা নাড়ায় হতভম্বে নাই। ধীরে ধীরে ব্লুবেরিটা যেই না মুখে পড়বে অমনি সুস্বাদের চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল মেয়েটার। মিলা আর চোখে তাকিয়ে দেখলো সবটা। পরক্ষণে কেমন খিলখিল করে হেসে উঠল। খুব মজা তাই না? মাহি তৎক্ষণাৎ চোখ দুটো খুলল, দ্রুত নত করে রাখা মাথাটা ঝাঁকালো নিঃশব্দে। মিলা তখন আরো কিছু ফল মাহির পানে এগিয়ে দিয়ে বলল, এগুলো টেস্ট করো, দেখবে খুব ভাল লাগছে। মাহি তাই করলো। মেয়েটার কথা মতো আরো কিছু নাম না জানা সুস্বাদু ফল মুখে পড়ল। এদিকে মিলাও তখন আয়েসে ফল চিবোতে চিবোতে হঠাৎ মাহির উদ্দেশ্য করে বলে, নিচে যাবে চেরি ব্লসম গার্ডেনে? কথাটা শুনে মাহির অবচেতন মনটা কেমন লাফিয়ে ওঠে খুশিতে। তবে নিজস্ব অন্তর্মূর্তিও মত্তা মেয়েটাকে বাইরে থেকে একদম স্থির রয়ে শুয়ে কেবল আওড়ায়। আমি গেলে সমস্যা হবে না? মিলা গা দূরে হাসলো। কেন যেন হাসতে হাসতে বলল, কি সমস্যা হবে বোকা মেয়ে? এখানে থাকা প্রতিটা মানুষ যখন তখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সেখানে খুশি সেখানে যেতে পারে। তুমিও চলো আমার সাথে, গেলে দেখবে খুব ভালো লাগছে। সারাদিন একা একা ঘরে বসে থাকায় মন ভালো লাগে না তোমার? মিলার কথায় যথার্থ যুক্তি পেয়ে স্মিত হাসল মাহি। যেভাবে আছে সেভাবেই উদ্যত হলে নিচে যেতে। মিলা তখন আগ বাড়িয়ে বাদ সাধল মেয়েটাকে। মাহি থামলো, জিজ্ঞাসা চোখে চেয়ে রইল তার পানে। কেমন খিটমিট করে বলল, এ অবস্থায় যাবে? মাহি নিজের পানে তাকিয়ে এক পলক। গায়ে জড়ানো কালো একটা ফ্লোরাল প্রিন্টের ফ্রক, আর যার দৈর্ঘ্য পায়ের কনি পর্যন্ত, 2 আঙ্গুল উঁচুতে। ফ্রকের হাতাগুলো বেশ সুন্দর, ফুলে ফুলে আছে, মাঝখানে 2-3টা ভাঁজ পরে রেখেছে। এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে কোনোভাবে চুলগুলো কোমর অবধি। মাহি অপদের ন্যায় চোখে তুলে তাকালো এক পলক। মন খারাপে সুরে বলল, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? মিলা আলতো করে হেসে নরম চিবুকে আঙুল ঠেকালো একটুখানি, আদরে কণ্ঠে বলল, মোটেও না, তোমাকে একদম পরীর মতো দেখাচ্ছে। তবে চুলগুলো বড্ড এলোমেলো। এসো আমি তোমার চুলগুলো বেঁধে দেই। মাহি চটপট রাজি হলো এহেন প্রস্তাবে। ছোট ছোট কদম ফেলে এখনই গিয়ে বসলো মেকআপ ভেনিটের সামনে। যদিও বা মেয়েটা মেকআপের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মুগ্ধ মহাশয় সেই দিন তো গোটা শপিং মলটাই তুলে এনেছিল তার জন্য। সঙ্গে এসব মেকআপ আকাপও যুক্ত করেছে বই কি। সম্মুখে বিশাল আয়না, মখমলের ড্রেসিং টেবিলের ওপর বসে আছে মাহি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিলা। মুগ্ধ চোখে মাহির চুলগুলোকে দেখছে কেমন। সে নিজের মুগ্ধতা ছাপিয়ে এক ফাঁকে বলে ওঠে, তোমার চুলগুলো কি সুন্দর মুনলাইট।
মাহি আলতো হাসে পুতুলের মতো বসে থেকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে মুনলাইট ডাকছো কেন? মিলা হাসি হাসি মুখে মাহির চুলগুলো চিরুনি চালাচ্ছে। এরই মধ্যে মাহির করা এহেন প্রশ্নের পিঠে মুচকি এসে জবাব দেয়, মুনলাইট শব্দটা হচ্ছে চাঁদের আলো। তোমার চোখে তুমি শুরু থেকে চাঁদের আলোর মতোই স্নিগ্ধ, নরম, তাই আদর করে ডাকনামটা দিলাম তোমায়। তোমার কি এই ডাকনামটা শুনতে খারাপ লাগছে? মাহি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না জানায়। মিলা নিজের কর্মে মহাব্যস্ত, দক্ষ হাতে আঙুল চালাচ্ছে মাহির চুলে। এরই মধ্যে তারা হঠাৎ করে কি যাই হলো, সে কেমন দোনামোনা করতে আওড়ালো, মুনলাইট। মাহির ছোট উত্তর। হাত থমকায় মিলা, সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাছে একবার আধবার পরক করে কেমন ভয়ার্ত ঢোক গিলে বলে, একটা কথা শুনবে তুমি? মিলার কণ্ঠে কি একটা ছিল বোধহয়। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে আয়নার দিকে চোখ রাখলো। বুড়োদের মাঝে খানিক ভাঁজ ফেলে সন্ধিহান গলায় বলে, কি কথা? মিলা তখনই চুল ছেড়ে মাহির পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। মাহি হতভম্ব হয়ে পড়ল এরূপ কাণ্ডে। মিলার চোখে মুখে লাফাচ্ছে ভয়ের চোট। তার অমন হুটহাট ভয় পাবার কারণ বোধগম্য হলো না মাহির। সে কেবল উদ্ধৃত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি এত ভয় পাচ্ছ কেন? মিলা রয়ে সয়ে ঢুক গেল। শুকনো হয়ে যাওয়া আঁচড়া জিভ দিয়ে সামান্য ভিজিয়ে নিল নিজের ঠোঁট। সতর্ক কণ্ঠে শুধালো, এ বাড়িতে যতদিন থাকবে দয়া করে কাউকে বিশ্বাস করবে না, কাউকে বলতে কাউকে না। এখানে সবাই সবার শত্রু। তুমি যাকে এক মুহূর্তের জন্য আপন ভাবে পর মুহূর্তে দেখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষ ছলচাতুরি বোঝে মুনলাইট। তুমি নতুন, নিরীহ, তাই তোমাকে বলছি যতদিন অবধি কোনো কিছু নিজের চোখে না দেখবে, নিজের কাছে না শুনবে, নিজে উপলব্ধি না করবে, ততদিন অবধি কারো মুখের কথা মোটেও বিশ্বাস করবে না, মনে থাকবে? হতভম্ব মাহি আশ্চর্যের মতো শুনল সবটা। মনের মধ্যে একরাশ ভয় প্রশ্ন নিয়ে মুখ খুলবে অমনি কর্ণ করে ভেসে এলো মেডেন ইরার গম্ভীর কণ্ঠ, কি হচ্ছে এখানে? তৎক্ষণাৎ দরজার কাছে দাঁড়িয়ে মাহি দৃষ্টি ফেলল ওইদিকে। সেখানে দেখতে পাই মেডেন ইরা কেমন সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অন্যদিকে অন্যদিকে তার কণ্ঠ পেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়েছে মিলা। আশ্চর্য হলেও সত্যি, মেয়েটা তখন হাসি হাসি মুখটা মূর্তি ছেয়ে গিয়েছে রাজ্যের আধার, শরীরটা কাঁপছে অচেনা ভয়ে। মাহি ঠিক দেখল সবটা। মেয়েটেনীরা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের নিকট। কিছুক্ষণ বাদে তিনি এসে দাঁড়ালেন মিলার একদম পাশ ঘেঁষে। অতঃপর বলা নেই কওয়া নেই আচমকা মিলার ডান হাতের কবজি চেপে ধরতে চোখ মুখ কুঁচকে নিল মিলা। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে কবজিতে বোধহয় বড্ড পীড়া হচ্ছে এই মুহূর্তে, কিন্তু মুখ ফুটে বলছে না। মাহি নজরে না এত কিছু। সে ঠিকই দেখলো মীরার নীরব কষ্ট। এদিকে মেডেন তখন গভীর মুখে মিলাকে বলতে লাগলেন, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, বাইরে চলো। মিলার না বলার ক্ষমতা নেই। কুঁচকে রাখা চোখ মুখে সে কেবল মাথা কাত করে সম্মতি জানালো। মেডেন কেমন হালকা হেসে তাকে নিয়ে প্রস্তাব ঘটাতে চাইলো। মাহির চেঁচিয়ে উঠে বলল, কিন্তু ও তো এখন আমার সাথে বেরোবে, আমরা নিচের গার্ডেনে যাব। মেডেন থমকালেন, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নত মুখে মিলার পানে। হাতের বাঁধন জোরে বাড়লো কি না জানা গেল না, তবে মিলার চেহারা ব্যথাতুর ছাপ স্পষ্ট। বাড়লো কেন জানি। মেয়েটেন কেমন স্নিগ্ধকত গলায় মিলাকে জিজ্ঞাসা করলো, তাই নাকি মিলা, তুমি গার্ডেনে যাবে? নতমুখী মিলা তক্ষুনি ঘাড় নাড়ায় দুধারে, নিঃশব্দে জানান দেয় না। তা দেখে হতবাক মাহি তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। গলায় খানিক সন্ধিহান ছাপ ফুটে উঠে বলে, কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি। আমি যাব না মেয়ে, তোমার ইচ্ছে হলে তুমি একা যাও।